বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতেই দেখা যায় তিয়াসের বাবা সুকান্তবাবু অনেক দিন ধরেই তিয়াসের খোঁজ পাওয়ার জন্য চারিদিকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল। সে কোনোভাবেই জানতে পারছিল না যে তার মেয়ে আসলে কোথায় আছে এবং কি করছে। অবশেষে নানা সূত্রে খবর পেয়ে এবং তিয়াসের গতিবিধির ওপর নজর রেখে খোঁজ করতে করতেই সুকান্তবাবু সোজা এসে হাজির হয় মল্লিক বাড়ির সদর দরজায়, অর্থাৎ সূর্যদের সেই বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে। এই ঠিকানায় আসার পর সুকান্তবাবু তো প্রথমটায় বাড়ির বহর দেখেই পুরো চমকে যায়। সে নিজেকে সামলে নিয়ে বাড়ির মূল ফটকের সামনে থাকা সিকিউরিটি গার্ডকে বারবার করে অনুরোধ করতে থাকে সেই জন্য তাকে যেভাবেই হোক একবারের জন্য ভেতরে ঢোকার অনুমতি দেয়। সুকান্তবাবু নিজেকে অত্যন্ত অসহায় প্রমাণ করার চেষ্টা করে এবং সিকিউরিটি গার্ডের হাত পা ধরার উপক্রম করে, কিন্তু মল্লিক বাড়ির নিয়মকানুন অত্যন্ত কড়া, তাই সেই সিকিউরিটি গার্ড কোনোভাবেই তিয়াসের বাবা অর্থাৎ সুকান্তবাবুকে ভেতরে ঢোকার জন্য পারমিশন দেয় না। সে সাফ জানিয়ে দেয় যে ভেতরের কোনো সদস্যের অনুমতি ছাড়া বাইরের কোনো অপরিচিত মানুষকে ভেতরে যেতে দেওয়া আইনত অপরাধ। ঠিক তখন নিরুপায় হয়ে সুকান্তবাবু সেই সিকিউরিটি গার্ডকে বলে, বাবা, তুমি এক কাজ করো, তুমি ভেতরে বাবুকে অর্থাৎ সূর্যকে একটা ফোন করো, তাহলেই উনি নিজে বলতে পারবেন যে উনি আমাকে চেনেন কিনা বা আমার ভেতরে যাবার দরকার আছে কিনা। গার্ড তখন নিরুপায় হয়ে সুকান্তবাবুর জেদাজেদির কারণে ভেতরের ইন্টারকমে সূর্যকে ফোন লাগায়। আর ঠিক সেই মুহূর্তেই দেখা যায় ফোন রিসিভ করে সূর্য যখন জানতে পারে যে বাইরে সুকান্ত নামের কেউ একজন দেখা করতে এসেছে, তখন সূর্য কিছুটা বিরক্ত হয়। সূর্য পরিষ্কার ভাষায় গার্ডকে বলতে থাকে যে এই সুকান্ত নামের আমি কাউকেই চিনি না, আর আমার এই নামে কোনো পরিচিত লোকও নেই, তুমি ওনাকে চলে যেতে বলো। কিন্তু সুকান্তবাবু দম্বার পাত্র ছিল না। সে তখন গার্ডের হাত থেকে ফোনটা এক প্রকার কেড়ে নিয়ে নিজেই সরাসরি সূর্যের সাথে কথা বলতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তেই সুকান্তবাবুর গলার আওয়াজ শুনে এবং তার কথা বলার ধরন দেখে সূর্য মনে মনে ভাবনায় পড়ে যায়। সূর্যর তখনই হঠাৎই মনে পড়ে এবং সে বুঝতে পারে যে আসলে এই লোকটাকে সে এর আগেও একদিন কোথাও একটা দেখেছিল। একটা চেনা চেনা ভাব লক্ষ্য করেই সূর্য তখন গার্ডকে নির্দেশ দেয়, ঠিক আছে, যখন এত করে বলছেন ওনাকে ভেতরে পাঠিয়ে দাও, আমি দেখছি উনি কী চান। এদিকে সূর্যের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে যখনই সুকান্তবাবু মল্লিক বাড়ির ভেতরে পা রাখে, তখনই সে এত বড় এবং বিলাসবহুল বাড়ি দেখে একেবারে স্তম্ভিত হয়ে যায়। সত্যি বলতে সূর্য যে এত বড় একটা রাজপ্রাসাদ তুল্য বাড়িতে থাকে, তার আর্থিক অবস্থা যে এতটা রাজকীয়, সেটা সুকান্তবাবু তার দূরতম কল্পনাতেও কোনোদিন ভাবতে পারেনি। এই অসামান্য বৈভব আর আভিজাত্য দেখে সুকান্তবাবুর চোখের মনি চকচক করে ওঠে, আর তার লোভী মন চাঙা হয়ে ওঠার কারণেই সে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। সে ড্রয়িং রুম থেকে শুরু করে লবি, ঝাড়বাতি, দামি আসবাবপত্র সব জায়গাটা খুব ভালোভাবেই খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে দেখতে থাকে। বাড়ির চারপাশের এই জাঁকজমক দেখে সুকান্তবাবু মনে মনে এক চরম কুৎসিত সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে নিজের মনেই বলতে থাকে যে এখানে আসলেই তাহলে এবার থেকে অনেক অনেক টাকা পাওয়া যাবে। এই বাড়ির লোক তো সাধারণ বড় লোক নয়, এরা তো একেবারে কোটিপতি। তার মানে নিশ্চয়ই এনাদের কাছে টাকা পয়সা কোনো ব্যাপারই না, টাকা যেন এনাদের কাছে হাতের ময়লার মতো। তাই আমি যখন একবার এই মোক্ষম জায়গায় এসে পৌঁছতে পেরেছি, তখন এখান থেকে আমি খালি হাতে ফিরব না। আমি এখান থেকে যতটা পারব ব্ল্যাকমেইল করে হোক বা অন্য কোনো উপায় হোক, অবশ্যই অনেক টাকা হাতিয়ে নিয়ে ছাড়ব। আর এই সমস্ত লোভী চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাওয়াতেই সুকান্তবাবু আরও কিছুটা বুক ফুলিয়ে সামনের দিকে এগিয়ে আসে। বাড়ির ভেতর যখনই সে পুরোপুরি প্রবেশ করে এবং পুরো বাড়িটাই হাঁ করে ঘুরে ঘুরে দেখছিল, ঠিক সেই রোমাঞ্চকর মুহূর্তেই ঘটে সেই আসল ঘটনা, যার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ঠিক তখনই দেখা যায় দোতলার সিঁড়ি দিয়ে অপর থেকে নিচে নেমে আসছিল তিয়াস, আর নিচে হলঘরের মাঝখানে নিজের বাবাকে আচমকা দাঁড়িয়ে থাকতে দেখে তিয়াস তো পুরো বজ্রাহত হয়ে যায়, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ তিয়াস খুব ভালো করেই জানে যে তার বাবা আসলে কী প্রকৃতির লোক, সে কতটা লোভী, নিষ্ঠুর এবং স্বার্থপর। সুকান্তবাবু যে এখানে তার কোনো ভালো উদ্দেশ্যে আসেনি এবং সে এখানে থাকলে তিয়াসের সমস্ত বান্দা ফাঁস হয়ে যাবে, সেটা বুঝতে তিয়াসের এক সেকেন্ডও সময় লাগে না। আর তার জন্যই তিয়াস তড়ি ঘড়ি করে নিজেকে আড়াল করার চেষ্টা করতে থাকে। সে সুকান্তবাবুর নজর এড়িয়ে দেওয়ালের আড়ালে বা অন্য ঘরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে,
কিন্তু বিধিবাম ঠিক তখনই সুকান্তবাবুর তীক্ষ্ণ নজর তিয়াসের ওপর গিয়ে পড়ে এবং সে তিয়াসকে দেখে ফেলে। আর ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই ওপর থেকে সূর্য নিচে নেমে আসে। সূর্য তিয়াসকে অমন চোরের মতো লুকিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখে বেশ অবাক হয় এবং সে পিছন থেকে ডেকে ওঠে, তিয়াস, তুমি এখানে কোথায় যাচ্ছ? লুকোচ্ছ কেন? ঠিক তখনই সূর্যের মুখ থেকে এই তিয়াস নামটা শুনেই পুরো চমকে উঠে সুকান্তবাবু, কারণ সে তো এতক্ষণ জানত না যে তার মেয়ে এই বাড়িতেই আছে, তাও আবার এই নামে। সুকান্তবাবু তখন বড় বড় চোখ করে সোজা তাকিয়ে থাকে তিয়াসের দিকে। তিয়াস তখন চরম বিপদে পড়ে যায়। সে কোনো রকমে সূর্যের কথা কাটিয়ে এবং নিজের মুখটা লুকিয়ে সেখান থেকে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করতেই সুকান্তবাবু আর নিজেকে ধরে রাখতে পারে না। সে পিছন থেকে অত্যন্ত চড়া গলায় তিয়াস বলে চিৎকার করে ডাকিয়ে ওঠে। আর এতে করে তখন সূর্য নিজেও চরম অবাক হয়ে যায়। সূর্য ভাবতে শুরু করে যে এই বয়স্ক ভদ্রলোকটি তিয়াসকে কিভাবে চেনে এবং কেনই বা তাকে এভাবে নাম ধরে ডাকছে। অন্যদিকে তিয়াস নিজে ভয়ে পুরো কেঁপেই অস্থির হয়ে পড়ে। সে নিজের হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি অনুভব করে। সে এখন কি করবে, কিভাবে এই লোভী আর বিপজ্জনক বাবার হাত থেকে নিজেকে এই মুহূর্তে রক্ষা করবে এবং মল্লিক বাড়ির সবার সামনে নিজের আসল পরিচয় কিভাবে গোপন রাখবে, সেটাই সে মাথায় বুদ্ধি খাটিয়ে উঠতে পারে না। তার পুরো মাথা যেন কাজ করা বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি বেগতিক দেখে এবং রহস্যের গন্ধ পেয়ে সূর্য সুকান্তবাবুকে সরাসরি প্রশ্ন করে বসে, আচ্ছা, আপনি কি ওকে চেনেন? আপনি ওর নাম জানলেন কি করে? ঠিক তখনই সুকান্তবাবু একটা শয়তানি হাসি হেসে বলে, হ্যাঁ বাবা, আমি ওকে খুব ভালোভাবেই চিনি। ও কোথায় পালাচ্ছে? ওকে আপনি নিজে ডেকে এখানে নিয়ে আসুন। সূর্যের নির্দেশে তিয়াস আর পালাতে পারে না। সূর্য তখন তিয়াসকে সাথে করে নিয়েই মল্লিক বাড়ির সেই বিশাল করিডোরে এসে মুখোমুখি দাঁড় করায় সুকান্তবাবুর। আর এতে করে তখন তিয়াসের বাবা তিয়াসের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, যেন সে মনে মনে একটা বড় চাল চালার ঘুঁটি পেয়ে গেছে। সুকান্তবাবু তখন তিয়াসকে উদ্দেশ্য করে নাটকীয় ভঙ্গিতে বলতে শুরু করে, তুই এই বাড়িতে এত বড় রাজভোগে আছিস? এই বাড়িতে কাজ করিস? কই, আমাদেরকে তো একবারও বললিসনি যে তুই এত বড় জায়গায় আছিস? সুকান্তবাবুর এই কথা শুনি সূর্যর মনের ভেতর সন্দেহের মেঘ আরও ঘনীভূত হয়। সূর্য চরম অবাক হয়ে সুকান্তবাবুকে বলে, কি সমস্ত উল্টোপাল্টা বলছেন আপনি? আপনি তিয়াসকে কাজের মেয়ে বলছেন কেন? আর আপনি ওকে আসলে কিভাবে চেনেন সেটা দয়া করে পরিষ্কার করে বলবেন কি? ঠিক তখনই সুকান্তবাবু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবার সামনে সেই অমোঘ সত্যটা প্রকাশ করে দেয়। সে বুক ফুলিয়ে জানায় যে আমি ওকে কিভাবে চিনব না বাবা, ও তো অন্য কেউ নয়, ও হলো আমারই নিজের মেয়ে তিয়াস। আর এই কথাটি শোনার সাথে সাথেই যেন আকাশ ভেঙে পড়ে সূর্যর মাথায়, কারণ তিয়াস তো এতদিন সূর্যকে সম্পূর্ণ অন্য গল্প বলে এসেছিল। তিয়াস সূর্যর কাছে কেঁদে কেঁদে বলেছিল যে তার বাবা নাকি অত্যন্ত অত্যাচারী এবং তার বাবা নাকি তাকে জোর করে অন্য কোথাও পাচার করে দেওয়ার চেষ্টা করছিল। তিয়াস নিজেকে সম্পূর্ণ অনাথ এবং অসহায় হিসেবে সূর্যর সামনে তুলে ধরেছিল বলেই সূর্য তাকে ভালোবেসে এই বাড়িতে আশ্রয় দিয়েছিল এবং নিজের করে নিয়েছিল। তাহলে আজ তিয়াসের সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটা যদি সত্যি ওর নিজের বাবা হয়, তাহলে তিয়াস সূর্যর কাছে এতদিন ধরে এত বড় মিথ্যে কথা কেন বলেছিল? সুকান্তবাবুর তো পাচারকারী বলে মনে হচ্ছে না। সূর্যর মনে তিয়াসের প্রতি এক তীব্র অবিশ্বাস আর ক্ষোভের জন্ম নেয়। সূর্য তখন তিয়াসকে প্রচণ্ড রেগে গিয়ে বারবার করে জেরা করতে থাকে, তিয়াস, এই লোকটা যা বলছে তা কি সত্যি? তুমি আমার কাছে মিথ্যে কেন বলেছিলে? জবাব দাও। সূর্যর এই রুদ্রমূর্তি দেখে এবং তিয়াসকে কোনো উত্তর দিতে না দেখে ঠিক তখনই তিয়াসের বাবা সুকান্তবাবু নিজেই সুযোগ বুঝে সমস্ত সত্যি কথা একের পর এক গড় গড় করে বলে দিতে শুরু করে। আসলে সুকান্তবাবু বুঝতে পেরেছিল যে তিয়াস এখানে বড়লোকদের সাথে কোনো চাল চেলে টিকে আছে, তাই সে যদি এখন তিয়াসের মুখোশ খুলে দেয় তবে সূর্যর কাছ থেকে সে মোটা টাকা আদায় করতে পারবে। সুকান্তবাবু বলতে থাকে, আসল সত্যিটা হলো বাবা, ও অন্য কোনো বিপদে পড়ে নয়, ও আসলে নিজের ইচ্ছায় নিজের কাজে এই বাড়িতে এসেছে। ও এই বাড়িতে এসে তো কাজ করে এবং বড়লোকের ঘরের বউ বা অন্য কিছু সেজে থাকার নাটক করছে। আর ওর এই কাজের পারিশ্রমিক বাবদ ও তো আমাদের বাড়িতে মাসে মাসে নিয়ম করে অনেক টাকাও পাঠায়। সুকান্তবাবু আরও আবেগঘন নাটকের আশ্রয় নিয়ে বলতে থাকে, আমার একটা ছোট ছেলে আছে, অর্থাৎ তিয়াসের নিজের ছোট ভাই। সে তো দীর্ঘদিন ধরে খুবই অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, আর ওকেই তো বাঁচানোর জন্য, ওর অপারেশনের খরচ জোগাড় করার জন্যই তো এই টাকার এত প্রয়োজন। তিয়াসই তো সেই টাকার রোজগার নিজের কাঁধে তুলে নিয়েছিল, আর ও তো আমাদের বাড়িতে মাসে মাসে নিয়ম করে টাকাও পাঠায়। তবে ও যে এত বড় লোকের বাড়িতে এসে এই রকম জালিয়াতি করে টাকা ইনকাম করছে সেটা তো আমরা জানতাম না। সুকান্তবাবুর মুখ থেকে এই সমস্ত গোপন তথ্য জানতে পেরে সূর্য তো পুরো বাকরুদ্ধ হয়ে যায়। সে তিয়াসের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায়
সূর্য তখন তিয়াসকে লক্ষ্য করে বলতে থাকে, তুমি কোনো সৎ কাজ না করে এই মল্লিক বাড়িতে আমার সরলতার সুযোগ নিয়ে আমাদের সাথে প্রতারণা করে এত টাকা কোথায় পাও, আর সেই মিথ্যে উপায়ে উপার্জিত টাকা এবার তুমি তোমার বাবার বাড়িতে কিভাবে পাঠাও, আমি সেটাই এখন ভেবে কুলোতে পারছি না। তুমি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করলে তিয়াস। আর এভাবেই কোনো রকম ঢাকাচাপা না দিয়ে মল্লিক বাড়ির সকলের সামনে তিয়াসের লুকিয়ে রাখা অতীত এবং তার তিলে তিলে গড়ে তোলা মিথ্যের পাহাড় এক নিমিষে ধূলিসাৎ করে দেয় তার নিজের বাবা সুকান্তবাবু। সুকান্তবাবুর এই সত্যি ভাসের পর তিয়াস এখন সম্পূর্ণ নিরুপায়। সে কিভাবে সূর্যকে বোঝাবে যে তার বাবা আসলে টাকার লোভে এই সমস্ত কথা বানিয়ে বলছে, নাকি তিয়াস সত্যিই কোনো বড় ষড়যন্ত্রের অংশ, সেটা তো আগামী পর্বগুলোতেই পরিষ্কার জানা যাবে। তো বন্ধুরা, মল্লিক বাড়ির এই টানটান উত্তেজনাকর মোড় তোমাদের কেমন লাগলো? তোমরা কি সত্যিই চাও যে এবার এভাবেই মল্লিক বাড়িতে এসে সবার সামনে তিয়াসকে দেখেই সূর্যর সামনে তার সমস্ত অতীত আর সত্যটা ফাঁস করে দিক সুকান্তবাবু? সুকান্তবাবুর এই আচমকা এন্ট্রি আর তিয়াসের এই বিপদে পড়া নিয়ে তোমাদের ব্যক্তিগত মতামত ঠিক কি? তিয়াসের কি এবার মল্লিক বাড়ি থেকে বিদায় হওয়া উচিত, নাকি সূর্যর উচিত তিয়াসকে আরও একটি সুযোগ দেওয়া? তোমরা তোমাদের অত্যন্ত মূল্যবান মতামত ও চিন্তাভাবনা নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে একদম ভুলো না কিন্তু। আর এই ধরনের আরও ধামাকা আপডেট পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে।